এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই আমার শ্রীমান অভিষেক দত্তকে। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। 9:10। আজকে আমি আপনাদের সামনে কয়েকটা বিষয় উঠিয়ে তুলব, যার মধ্যে আমরা বুঝতে পারবো যে পরম পিতার কিভাবে অসীম কৃপা আমাদের উপরে থাকে এবং কিভাবে উনি সবসময় আমাদের রক্ষা করেন আর সবসময় আমাদেরকে সামলে রাখেন। কথাটা আরম্ভ করব আমার দাদুর সময় থেকে। দাদু দুইবার দীক্ষা নিয়েছিলেন যতদূর আমি জানি। প্রথমবার কখন নিয়েছিল সেটা তো আমি জানি না, কিন্তু ওই দীক্ষা নেওয়ার পর, ষষ্ঠনীয় নেওয়ার পর দাদু সব পালন করা ছেড়ে দিয়েছিল। তারপর এক সময় রেলওয়ে ব্রিজে যখন ট্রেন যাচ্ছে ওই সময় একটা অনেক বড় দুর্ঘটনা হয়। দাদু ট্রেন দিয়ে লাফ দেয় আর নিচে পাথরই পাথর ভরা। ওই ব্রিজ দিয়ে লাফ দিলে কেউ বাঁচবে বলে সম্ভাবনা মনে হয় না। দাদু লাফ দিলেন, আর যখন লাফ দিলেন তখন শুধু ওই একটাই নাম নিয়ে লাফ দিলেন উনি, কিন্তু যে ঠাকুর আমাকে বাঁচাও বলে উনি লাফ দিলেন। কোথায় গিয়ে পড়লো, কিভাবে পড়লো আর কিভাবে বাঁচলো সেটা একমাত্র পরম পিতাই জানেন। যখন দাদু আবার জ্ঞান ফিরে পেলেন তখন দাদু বলছেন যে আমার লাগলো যে কেউ একদম আরামে আমাকে নিচে নামালো। ওই যে দাদু একটা কথা বলেছিলেন যে ঠাকুর আমাকে রক্ষা করো, ঠাকুর আমাকে বাঁচাও, ওই ঠাকুরই কিন্তু এসে বাঁচালেন। ওই সময় কিন্তু দাদু সব পালন করা ছেড়ে দিয়েছিল। তার সত্ত্বেও ঠাকুর তার রক্ষা করলেন। তারপর দাদু যখন বাড়ি ফিরে আসলেন তখন একটা আদেশ জারি করেছেন সবার উপরে যে সবাইকে দীক্ষা নিতে হবে। আর এই যে আদেশ উনি জারি করেছেন সেটা মানে যদি কেউ না পালন করে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে, এমনি আদেশ। তো যথারীতি সবাই দাদুর কথা মানলো। কেন কি, যদি বিরোধ করে তাহলে দানা বন্ধ হয়ে যাবে, খাবার খাওয়া খেতে পারবে না কেউ। তো চাহে বিশ্বাস আছে কি নাই, কি করবে কি করবে না, কিন্তু সবাই দীক্ষা নিয়েছে। আমার বাবাও ওই সময় দীক্ষা নিয়েছে। বাবার দীক্ষা নেওয়ার পর বাবার জীবনেও অনেক অ্যাক্সিডেন্ট, অনেক দুর্ঘটনা ঘটেছে। কখনো সাপ কামড় দিয়েছে, কখনো রেলওয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা শিরদাঁড়ার অপারেশন হয়েছে। ওই সব অপারেশন, সব ঘটনাগুলো ছোটবেলা থেকে আমি শুনেছি শুধু, কখনো নিজে দেখিনি। তো শুনেছি যে ঠাকুরের কৃপা, ঠাকুরের অসীম কৃপা, যে ঠাকুর বারবার বাঁচিয়ে দিয়েছে। তো এভাবে করে চলতে থেকেছে। চলতে চলতে তারপর আমার দীক্ষার সময় আসলো, আমাকে দীক্ষা দেওয়ানো হলো। যখন দীক্ষা, তো প্রথমে দীক্ষা তো হয়নি, প্রথমে নাম হলো আমার। 6 বছর বয়সে আমি নাম নিলাম। সেই নামটার কোনো মহত্ব কিংবা কিছুই জানি না, কিন্তু তার সত্ত্বেও ওই নামটা তো পেয়ে গেছি, ঠাকুর তো ধরে নিয়েছে আমাকে। আমি
আর 6 বছরের বাচ্চার থেকে কি আশা করা যায়? চলে যাচ্ছে চলে যাচ্ছে। এবার চলতে চলতে নামের সময়ও ইষ্টভৃতির মন্ত্র আমরা পেয়ে যাই, বীজ মন্ত্র পেয়ে যাই, সবকিছুই পেয়ে যাই। এবার ইষ্টভৃতিতে আমাকে ঋত্বিক দেবতা অনেক কিছু বুঝিয়েছিল যে এটা এটা এইভাবে করতে করতে হবে, এটা এটা করতে হবে, সব পালন বুঝিয়েছিল, খুব সুন্দরভাবে বুঝিয়েছিল। তো আমি তো আর এত মনে রাখি না। আমি শুধু এটুকু মনে রাখতাম একটা কৌটো থেকে পয়সা বের করতে হবে আর একটা কৌটোটা ঢালতে হবে। করছি, একটা কৌটো থেকে পয়সা বের করছি আর একটা কৌটো থেকে ঢালছি। হুম, বের করছি, খুটখুট খুটখুট করছি, ঢেলে দিচ্ছি। বের করছি, 2-3 বার মাথা নামাচ্ছি, করে দিচ্ছি। তো এবার চলে যাচ্ছে চলে যাচ্ছে। একদিন মা হঠাৎ করে দেখলো যে আমার ইষ্টভৃতের করার স্পিডটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। মানে আগে হচ্ছে নিয়ে বসতাম তো 5 মিনিট বসতাম, ঘুমিয়ে পড়তাম করতে করতে। তো নিয়ে বসছি তো 5 মিনিটই বসে আছি, কখনো কখনো 1 মিনিট বসছি। তো মা দেখছে আস্তে আস্তে সময়টা কমে যাচ্ছে। একদিন ধরেছে, আমি উঠেছি 8টায়, খুটখুট করে আবার বসে গেলাম। হুম, মা ধরেছে আর বলছে বল মন্ত্রটা কি বল। এবার আমি তো সব লাড্ডা গুড্ডা করে গেছি একদম। মন্ত্র কখন পেয়েছি, কি জানি কি মন্ত্র, কি সব কিচ্ছু জানি না। তো মাকে হচ্ছে এভাবে ওভাবে করে কিছুই বলে যাচ্ছি। হ্যাঁ, দে একটা চর দিল ভালো। আর দেওয়ার পর ওই মন্ত্রটা ওখানেই হচ্ছে আমাকে মুখস্থ করালো। আর মুখস্থ মানে এমন মুখস্থ যে আজ পর্যন্ত ভুলিনি ওই মন্ত্রটা ইষ্টবৃত্তির। এমন তগড়া রাট্টা মেরেছি যে এখনো মানে ওই প্রথম থেকে নিয়ে শেষ অবধি হিন্দিতে পুরো মুখস্থ এখনো। মানে যদি লেখার কম্পিটিশন হয় তাহলে একদম ফার্স্ট আসবো। তো এইভাবে পুরো মুখস্থ করে বসে আছি। এবার হলো এইভাবে করে, আস্তে আস্তে দীক্ষার সময় আসলো, দীক্ষাও নিয়ে নিলাম। হুম, জানি না কিছুই, কিন্তু দীক্ষা নিয়ে নিলাম। দীক্ষা নিয়ে নিয়েছি। দীক্ষার যখন সময় হলো, 13 বছর বয়স কিংবা 14 বছর বয়সে আমি দীক্ষা নিলাম। দীক্ষা নিয়েও ভালোই চলছে, সব চলছে চলছে। ঠাকুরের প্রতি খুব একটা ক্রেজ নাই, কিংবা হচ্ছে জানার ইচ্ছা নাই, আগ্রহ নাই। ওই আকাশের দেবতা যেহেতু পছন্দ আমাদের সবার, তো আমিও সেই আকাশের দেবতাকেই পছন্দ করি। ঠাকুরের প্রতি কোনো রুচি নাই, ঠাকুরের ব্যাপারে কোনো জানার ইচ্ছা নাই, কিচ্ছু নাই। আর যেহেতু ওই সময় পলিটিক্যাল সায়েন্স নিয়েছি, তো একটু মার্কসিজম আর কমিউনিজম আর এই যে যতগুলো পলিটিক্স এর মধ্যে থাকে, এইগুলো নিয়ে একটু বেশি মাথা ঘুরছে, ওইটাতেই ঘুরছে। ঠাকুরের অথরিটিকে কোশ্চেনিং করা স্টার্ট করলাম, অনেক কোশ্চেনিং করছি। আর এমন এমন কোশ্চেনিং করছি যে মানে হচ্ছে মা বাবা তো জবাব দেয়নি আমাকে। মানে সত্যি বলতে কি, যখনই কোশ্চেন করতাম ওই কোশ্চেনে আমি জবাব কখনোই পাইনি। তো হচ্ছে আমি জিতে যাচ্ছি জিতে যাচ্ছি সবসময়, কারোর সাথে কথা বলছি। হ্যাঁ, তো হচ্ছে অথরিটি নিয়ে কোশ্চেনিং করছি, হচ্ছে না, জবাব পাচ্ছি না। তো আমি ভাবছি আমি জিতছি, আর বেরিয়ে পড়ছি বেরিয়ে পড়ছি। একদিন অনেক ভালো জীবনের মধ্যে ঝটকা আসলো। 12th ক্লাস পাস হলাম, কলেজে অ্যাডমিশন হলো। কলেজে অ্যাডমিশন হওয়ার 4 দিন, ঠিক 4 দিন পরই রবিবার দিনে মা আর বাবা সৎসঙ্গতে গেল। মা সৎসঙ্গ থেকে ফিরলো, তারপর মায়ের মানে ব্রেন স্ট্রোক হলো, আর মায়ের ডেথ হয়ে গেল। ওই যে ধাক্কা আমার লাগলো, সেই ধাক্কাটা আমার জীবনটাকে একদমই পাল্টে দিল। আর ওই সময় আমি হচ্ছে লাস্ট ঠাকুরের সামনে বসে ভিক্ষা চেয়েছিলাম।
আর তারপর আমি আর কখনো ঠাকুরের থেকে কিছু চাইনি। বাস্তব কথাই এটা, যে আমি তারপর থেকে কখনোই ঠাকুরের থেকে কিছু চাইনি। সেটা আমি চেয়েছিলাম ঠাকুরের থেকে যে ঠাকুর মাকে বাঁচাও, কিন্তু হয়নি ওই জিনিসটা। তো তারপর যথারীতি যেমনি হয়, তো ঠাকুরের প্রতি বিশ্বাসটা আরো কমে গেল। ছিলই না, এখন তো একদম নীলই হয়ে গেল, এটাই বলতে পারেন। এখনো চলছে, ভালোই চলছে। কলেজে অ্যাডমিশন হয়ে গেছে। মায়ের মারা যাওয়ার পর যখন হচ্ছে সবকিছু হলো, তারপর কলেজে গেলাম। হুম। এখন একটু নিয়ে জীবনটা অনেক মানে শান্ত হয়ে গেলাম। কেন কি মনের মধ্যে ওই একটাই কষ্ট, একটাই দুঃখ থাকতো যে মায়ের জন্য কিছু করতে পারিনি। যেমন করে সব চললো, চলতে 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 কয়েকদিন পরই 21 আগস্টে 2019 এই দেখো কালার চেঞ্জ হয়ে গেল, তোমার কথাটা শুনতে বন্ধ করে দিয়েছে, দেখছে। 21 আগস্ট 2019-এ আমি ডিটিসি বাস থেকে আসছি। আর ডিডি বাসে যখন আসছি, সেই বাসে আমি একদম হচ্ছে গেটের মধ্যে একদম পিছনে দাঁড়িয়ে, আর বাস চলছে হাইওয়ের মধ্যে। যখন চলছে চলছে হঠাৎ করে একটা ধাক্কা লাগলো, আমি পড়লাম। আর এমন রোডে পড়লাম যে রোড থেকে হেভি ভেহিকলস গুলো যেতে থাকে। মানে ওখানে যদি কেউ পড়ে, সে বাঁচবে বলে মনে হয় না। ওই সময় পড়লাম, আর ওখান থেকে আমার ঘর প্রায় হচ্ছে 1 কিলোমিটার মতন দূর। পড়ে ওখানেই শুয়ে আছি আমি। কেন কি আমার কোনো সেন্স নাই, আমি কিছু বুঝতে পারছি না কি হয়েছে আমার সাথে। তারপর ওখানে কেউ আসলো, একটা লোক আসলো, এসে হচ্ছে আমাকে দাঁড় করালো ওখানে। দাঁড় করিয়ে হচ্ছে যেমন তেমন করে ঠিকঠাক করলো, একটু করে ওই লোকটা চলে গেল। তারপর ওখান থেকে আমি বাড়ি অব্দি আসলাম, ওই হাই রোডটা ক্রস করলাম, ক্রস করে হচ্ছে আমি 1 কিলোমিটার মতন হাঁটলাম, হেঁটে আমি বাড়ি পৌঁছালাম। আর সব সময় আমার একটাই ওই জিনিসটা মনে পড়ছে, যে আমার সাথে কেউ আছে। কিন্তু কে আছে সেটা আমি কিন্তু বুঝিনি। আশেপাশে কাউকেই দেখতে পারছি না, আমি একাই একা চলছি। তো কে আমাকে নিয়ে চলছে সে আমি জানি না। হাতে খুব ব্যথা। হঠাৎ হাতে একটা ঝটকা লাগলো, হাতটা নিজে নিজে ঠিক হয়ে গেল। এখন আমি আরামে বাড়িতে পৌঁছালাম। বাড়ি পৌঁছানোর পর আমি দেখলাম যে আমার হাতে আর কোনো অসুবিধা নেই। বলার ছিলাম, এক সময় অনেক বোলিং করতাম, বোলিংও করে দেখলাম। হুম। তো ওইটাতেও আমার কোনো অসুবিধা হয়নি, স্পিন বল করে দেখলাম, হুম, পেস বল করে দেখলাম, কোনো অসুবিধা হচ্ছে না। তা নাম চলো ঠিক আছে, হাত আমার করে হচ্ছে। তারপর আমি যেমন তেমন করে খাবার দাবার খেয়ে একটু পড়াশোনা করে শুয়ে পড়লাম। রাত্রেবেলায় হাত উঠালাম একটুই, আর আমার যে কাঁধটা ছিল সেটা আবার ডিসলোকেট হয়ে গেল। ফার্স্ট ডিসলোকেট আমার হয়েছিল, সেটা আমি পরে বুঝতে পারলাম। ফার্স্ট ডিসলোকেশন আমার হয়েছিল যখন আমি প্রথমবার পড়েছিলাম বাস থেকে। ওই যে হঠাৎ করে মাথা ঠিক হয়ে গেছিল, সেটা ডিসলোকেশন থেকে রিলোকেট হয়ে গেছিল হাতটা নিজে নিজেই। এবার এমন ডিসলোকেশন হয়েছে রাত্রেবেলায় যে আর ওটা নিজে নিজে ঠিক হচ্ছেই না। অনেকক্ষণ চেপে শুয়ে আছি, হ্যাঁ কেঁদে যাচ্ছি, চেপে শুয়ে আছি। বা বলছেন একটু কর, কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে, নিজে নিজে ঠিক হয়ে যাবে। হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। তারপর হচ্ছে বা রাত্রি 1:30টার সময় বা আমাকে হসপিটালে নিয়ে গেল। সেই হসপিটালে আমি গেলাম। ঠাকুরের এতই দয়া যে হসপিটালে রাত্রেবেলায় কোন মেন ডাক্তার নাই যে হাত ঠিক করতে পারে। একটা অ্যাসিস্ট্যান্ট আছে, মুসলমান অ্যাসিস্ট্যান্ট।
সে শিখছে এখনো। সে বাবাকে এসে বলল কি যদি আঙ্কেল আপনি আমাকে সুযোগ দেন তাহলে আমি ট্রাই করতে পারি ঠিক করা। আমি অনেকবার দেখেছি যে সিনিয়রকে ঠিক করতে, তো আমিও ট্রাই করতে পারি। বাবা বললো করো ঠিক। ও হচ্ছে যেমন তেমন করে কথায় আমাকে ফাঁসিয়ে কথা বলে 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 নাম কি, কোন ক্লাসে পড়ো, কি নিয়ে পড়ছো, কেমন লাগছে পড়া, এগুলো নিয়ে হঠাৎ ওর হাত টেনে দিল। হাত টানলো, হাত ঠিক হয়ে গেল আমার আবার। তো এই যেভাবে আমার হাতটা আবার ঠিক হলো, আর বললো কি এবার হচ্ছে পট্টি বেঁধে দিল। পট্টি বেঁধে বললো এখন 21 দিন রেস্ট করতে হবে, সকালে এসে ডাক্তারের সাথে দেখা করে নেবেন। ডাক্তারের সাথে দেখা করলাম, পতা চললো ডিসলোকেশন ছিল, ডিসলোকেশনটা ঠিক হয়ে গেছে, এখন হাড্ডি একদম ঠিক হয়ে বসে গেছে। ডাক্তার বললে 21 দিন হচ্ছে আপনাকে বেড রেস্টে থাকতে হবে, বাইরে কোথাও যাবেন না, হ্যাঁ ঘরে থাকবেন সোজা। কেন কি হচ্ছে আপনার এটা দ্বিতীয়বার, একই দিনের মধ্যে দ্বিতীয়বার ডিসলোকেশন হয়ে যায়, তৃতীয়বার যদি হয় তাহলে হচ্ছে সার্জারি করতে হবে, তাই জন্য সাবধানে রাখবেন আর কোথাও যাবেন না। এবার 21 দিন বসে আছি ঘরের মধ্যে, আর বসে আছি কি করব কি করব বুঝতে পারছি না। একটা ছোট্ট বই দেখতে পারলাম, ওই দীক্ষার টাইমে যে বইটা দেওয়া হয় সত্যানুষ্ঠান, ওই ছোট্ট বইটা দেখতে পারলাম। খুলে পড়ার চেষ্টা করছি। প্রথমত এত ভালো ভালো শব্দ ওর মধ্যে, মাথার মধ্যে কিছুই ঢুকছে না। হুম কোথায় হচ্ছে রাজনীতির জিনিস পড়ার অভ্যাস ইংলিশ মিডিয়ামে, আর হচ্ছে আমি পেয়েছি হচ্ছে বই হিন্দি মিডিয়ামে। আর তাও হচ্ছে এমন এমন বইয়ের মধ্যে শব্দ, রক্ত শোষণকারী এমন শব্দ, মানে তার রক্ত শোষণকারী বুঝতে বুঝতে আমার নিজের রক্ত শেষ হয়ে যাবে এমন শব্দ। তো এবার সময় তো আছেই আছে, পুরোই সময় আমার কাছে, কিছু করছি তো না, বসে বসে বই পড়ছি। ওই বইটা পড়তে 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 একটা জিনিস ভাবা আমি শুরু করলাম, যে মা যে আমাকে ওই মন্ত্রটা রটিয়েছিল, আর সেই যে মন্ত্রটা আমি রটেছিলাম, আর সেটা যে আমার একটা অভ্যাস বেনে গেছিল, যে সকালে উঠে আমাকে আগে এটা করতে হবে। মনের মধ্যে কত সমর্পণ ভাব আছে কত নাই সেটা সেকেন্ডারি, কিন্তু আমি যে এইভাবে যে করলাম তার জন্য কিন্তু আমি ওই দিনকে বাঁচলাম। তারপরে আস্তে আস্তে ওই সব ডটস গুলোকে কানেক্ট করা চালু করলাম, যে কিভাবে ওই রাস্তাতেই এর আগে কতবার কত জনের অ্যাক্সিডেন্ট হয়েছে, কতজন মারা গেছে, স্পট ডেথ হয়েছে, কিন্তু আমি ওই সময় তার পাওয়ারে, সেই সুপ্রিম পাওয়ারের কন্ট্রোলের জন্য আমি বাঁচলাম। কেন? শুধু আর শুধু ওই একটা জিনিস, যার মা বাবা আমাকে ছোটবেলায় নাম আর দীক্ষা দিয়েছেন। মন্ত্র আমি কত জপ করি কত করি না, তার চেয়েও বেশি যে আমি মন্ত্রটা সৎ নামটা পেয়েছি। আমি যে সৎ নাম পেয়েছি, আমার যে পূর্বপুরুষরা সৎ নাম পেয়েছে, সেই পূর্বপুরুষের সৎ নামের জন্য আমি আজকে বাঁচতে পেরেছি। এই জিনিসটা আমি ওই দিনকে রিয়েলাইজ করলাম। কিন্তু তার সত্ত্বেও মন তো আর এত তাড়াতাড়ি পরিবর্তিত হয় না। সেটা আমরা শুধু শুনি যে ডাকু রত্নাকর বাল্মীকি বেনেছে, এত সহজে তো আর হয় না। আস্তে আস্তে করে জানার চেষ্টা করলাম, জানার আগ্রহ করলাম। একটা পুরনো, মানে এই সব ঘটনা আমার সাথে হচ্ছে 2019-এ। আমি 2008-এর একটা লাইগেট বই পেয়েছি, 2008-এর, আমার ঘরের মধ্যে একদম, মানে যার মধ্যে একদম জল চেপসা হয়, তারপর যখন জল শুকিয়ে যায় যেমন ব্রাউন হয়ে যায়, সেমনি একটা লাইগেট বইটা পেয়েছি। তখন ওই ছোট করে লাইগেট বই আসতো, ওইটা পড়লাম, পড়ে জানার চেষ্টা করলাম। আর ঠাকুরের বইগুলোতে চাই ইংলিশ বলুন চাই হিন্দি, বাংলাটা তো খুব একটা পড়িনি, ল্যাঙ্গুয়েজ এত মানে থাকে কি, কি বলবো, যে মাথা একদম ঘুরিয়ে ফেলে দেয়। মানে সেই বইটা পড়ার জন্য হচ্ছে আমাকে নিজের পাশে ফোন নিয়ে বসতে হয় গুগল ট্রান্সলেট করার জন্য। পড়েছি, কেন আর কিছু তো নাই আমার কাছে,
হাত তো একটা ভাঙা, মানে ভাঙা তো না, ডিসলোকেট হওয়া। তো করছি, পড়ছি। আস্তে আস্তে এমনি অনেকগুলো ঘটনা ওই লাইগেট বইতে যে আলোচনা প্রসঙ্গ হয়, ওইগুলোতে বুঝতে পারলাম, শুনতে পারলাম। হুম, নিজে ভাবছি ওইটা নিয়ে। তবে নিজেও ভাবলাম যে আমার সাথেও অনেক সময় এমনি হয়েছে, চাহে আমি ওটা বুঝতে পেরেছি আর না বুঝতে পেরেছি, অনেকবারই এমনি হয়েছে। যেমন ঠাকুর আমাদেরকে অনেক সময় এভাবে করে রক্ষা করেন। তার কারণ হলো শুধু আর শুধু এটাই যে আমরা একদম ঠিক টাইমে নাম আর দীক্ষা পেয়েছি। আমি নিজের কথা বলছি এই জিনিসটা। এই যে আমার পূর্বপুরুষের জন্য আমি 6 বছরে নাম পেয়েছি, এটা কিন্তু আমার পুরো ফ্যামিলির মধ্যে, আমার যে কাজিন আছে, কাজিন ব্রাদার, কাজিন সিস্টার যারা আছে আমার, অনেকগুলো আছে। মানে প্রায় এখন আমি গিনতে বসতেও পারবো না, আহ, প্রায় হচ্ছে 8খানা 9খানা মতন আছেই। তো আমরা সবার মধ্যে শুধু আর শুধু আমি হচ্ছি যে 6 বছরের মধ্যে নাম পেয়েছি, তাছাড়া কিন্তু কেউ নাই। যে আমার ভাইদের মধ্যে, আমার বোনদের মধ্যে যে এত কম বয়সে নাম পেয়েছে। আর সেই নামটার ফলে এটা হলো যে আমার সেই ভাইদের মধ্যে, আমার সেই বোনদের মধ্যে শুধুমাত্র আমিই একমাত্র ষষ্ঠয়নী হোল্ডার। আমিই শুধু ষষ্ঠয়নী নিতে পেরেছি। আর আমার কোনো ভাইরা এখনো কি ষষ্ঠয়নী নেয়নি, দীক্ষা নিয়েছে কিন্তু ষষ্ঠয়নী কখনো ভাবেনি ওরা এখনো। কিন্তু আমি এখন ষষ্ঠয়নী নিতে পেরেছি, যেহেতু ঠাকুর আমাকে ধরে নিয়েছিল। আর যেহেতু আমার পূর্বপুরুষরা এত কম বয়সে আমাকে ঠাকুর ধরিয়ে দিয়েছে। আর মা বাবা যে হিসাবে আমাকে আগে বাড়িয়েছে, আমাকে যে হিসাবে বিরোধ না করে, পরিষ্কার কথা একটা, আমি যখনই কোনো প্রশ্ন উঠাতাম, এই জিনিসটা আমি আজকে রিয়েলাইজ করি। আমি যেটা বললাম আপনাদেরকে স্টার্টিং এ, যে আমি যখন প্রশ্ন উঠাতাম তখন হচ্ছে আমি ভাবতাম যে আমি জিতে গেছি। এই যে আমার যে এই কথাটা ছিল আমি জিতে গেছি, কেন কি আমি কোন নিজের প্রশ্নের জবাব পেতাম না। তো ওইটা বাস্তবে আমার কিউরিয়াসিটিটাকে আরো বাড়িয়েছে। কেন কি আমার প্রশ্নের জবাব আমি যখন অন্যর থেকে পাইনি, তখন আমাকে লাস্টে নিজেই খুঁজতে হয়েছে। আর ওই খোঁজার ফলে আমাকে ঠাকুরের বইগুলো ঘাঁটতে হয়েছে, ঠাকুরকে জানতে হয়েছে। যখন ঠাকুরকে জেনেছি, ঠাকুরকে বুঝেছি, তখন বাস্তবে এই জিনিসটা আমি রিয়েলাইজ করতে পারলাম যে ঠাকুর কতবার আমাদেরকে বাঁচিয়েছে, কতবার ঠাকুর আমাকে ভুল পথে যাওয়ার থেকে বাঁচিয়েছে। শুধু বাঁচানো মানে এটা না কি আমার জীবন রক্ষা করা, অনেকবার ভুল পথে যাওয়া থেকে বাঁচিয়েছে। আমি যখন কলেজে যেতাম, কলেজে নর্মাল হয় একটা কলেজে, যখন আমরা খাস করে দিল্লি মুম্বাই এমনি যখন শহরে পড়ি, একটা নর্মাল হয় যে স্টুডেন্ট যখন যায় কলেজের মধ্যে, এমন বন্ধু বান্ধব হয় যারা সিগারেট খাচ্ছে, যারা হচ্ছে মদ খাচ্ছে, সবকিছু খাচ্ছে। আমাদেরকে তাদের সাথে বসতে হয়, তাদের সাথে মিলতে হয়। সব সময় মাথার মধ্যে একটা জিনিস আসতো যখন ওদের সাথে বসতাম, অনেকবার ওরাও অফার করেছে, মাথার মধ্যে শুধু এই একটা জিনিস আসতো। ওই সময় ঠাকুরের জিনিস আসতো না, শুধু আসতো মা বাবার কথা। যখনই ওদের সাথে বসতাম, যখন ওরা ওইগুলো অফার করতো, একটাই জিনিস যখন মাথায় আসতো, যে যদি মা হতো কিংবা যদি বাবা হতো, আর যদি আমি তাদের সামনে এই জিনিসটা করতাম, তাদের কত দুঃখ লাগতো। তারা এই জন্য তো আমার ফিস ভরছে না। এইভাবে করে যে আমি সরেছি, এটা ওই সময় মাথার মধ্যে আমাকে কে ঢুকালো? ঠাকুর ছাড়া আর কেউ ঢোকায়নি। কেন? কেন কি সকালবেলায় ভালোই নিষ্ঠা ছিল না, কিন্তু ওই যে ইষ্টবৃত্তির মন্ত্র আমি বলে যাচ্ছি, ওই যে রটে রেখেছি আমি ইষ্টবৃত্তির মন্ত্র, সে আমাকে বারবার রক্ষা করেছে। সেই নামটা আমাকে বারবার রক্ষা করেছে, আমাকে বাঁচিয়েছে। এইভাবে করে আস্তে আস্তে ষষ্ঠ নিয়ে নিলাম,
ঠাকুরকে জানতে জানতে ষষ্ঠনী নিলাম, ষষ্ঠনী না নিলে হবে না, ষষ্ঠনী নিলাম। ষষ্ঠনী নিয়ে প্রথমবার সজগ বুদ্ধি থেকে, আর ফিজিক্যালি দ্বিতীয়বার দেবঘরে গেলাম, আচার্যদেবের দর্শন পেলাম, বর্তমান আচার্যদেবের দর্শন পেলাম। ওখানে গিয়ে বসেছি, আর যখন গেছি ততক্ষণ আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। আগে কি করব এই উদ্দেশ্যে গেছিলাম যে একবার জিজ্ঞেস করি আচার্যদেবের থেকে যে আগে কি করব, কি করা যায়। গ্রাজুয়েশন তো হয়ে গেছে, চাকরি করার আমার ইচ্ছা কখনোই ছিল না, এখনো নাই যে আমি চাকরি করব কোথাও। তো গেলাম আচার্যদেবের কাছে, বসলাম, তার সামনে সান্নিধ্যতে বসে আছি। আচার্যদেব অন্য একটা ছেলেকে দেখে, অন্য একটা ছেলেকে বলছে আমাকে দেখে যে এই শোন, প্রত্যেক দিন 15 খানা করে অঙ্ক করবি। 3 থেকে 4 বার ওই ছেলেটাকে এই জিনিসটাই বলছে। আমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, আর্টস নিয়েছি, অঙ্ক থেকে বাঁচার জন্য 11th 12th আমি আর্টস নিয়েছি। আমি ভাবছি আমাকে দেখে কেন বলছে, ফার্স্ট টাইম গেছি, বোধহয় সবার সাথেই এমনি হয়। আমি বললাম ঠিক আছে চলো, আমার উদ্দেশ্য তো বলেনি, অন্য কাউকে বলেছে। আমি এসে গেলাম ঘরে, দেবঘরের সব ট্রিপ শেষ হলো, ঘরে আসলাম। ঘরে পৌঁছালাম, আর তার আগে হচ্ছে নিবেদন করেছিলাম যখন, তখন আরেকটা জিনিস ছিল যে নিবেদন আমি যখন করলাম তখন হচ্ছে আমাকে বললো যে যেই কাজটা আশেপাশে পাচ্ছিস সেইটা কর। তারপর আবার বললাম যে আমার কি পড়াশোনা আরো করব আগে। তখন আমাকে বলল যে আকাশটা পুরো খোলা আছে, যত উড়তে পারিস ওড়। এবার তার মানে আমি হচ্ছে ভাবলাম যে ইঙ্গিত পেয়ে গেছি যে পড়াশোনা করতে হবে, তো পড়াও চালু করলাম, মাস্টার্স জন্য এনরোল করলাম নিজেকে। আর তার সাথে হচ্ছে যখন এখানে আসলাম, এখানে আসার পরে হচ্ছে আশেপাশে কোথায় কি করব, চাকরি করার তো আমার ইচ্ছা নাই, কিন্তু যেহেতু বলি যে আশেপাশে কোনো কাজ কর, তো হচ্ছে একটা ওই কাগজের মধ্যে নিজের টিউশন সেন্টারের একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে এদিক ওদিক করে নিজেই চিপকালাম, নিজেই আঠা বানিয়ে চিপকাচ্ছি। সেটা করে একটা বাচ্চা পেলাম, একটা হোম টিউশন পেলাম। তাদের ডিমান্ড, একটা আর্টস স্টুডেন্টকে তারা ডিমান্ড করছে যে আপনাকে সায়েন্স আর ম্যাথ পড়াতে হবে, 9th এর বাচ্চা। আমি হাত দাঁড় করে দিয়েছি, না আমি যাবো না, আমি পড়াবো না, আমি এসএসটি পড়াতে পারি, আমি সায়েন্স ম্যাথ আমি পড়াতে পারবো না। বলছে স্যার একবার পড়িয়ে তো দেখুন। আচ্ছা এবার কথাটা মনে করে কি যেইটা পাচ্ছি সেটাই কর। গেলাম তাদের বাড়িতে, অঙ্ক একটা 9th এর বাচ্চাকে আমি পড়াচ্ছি। আপনারা বিলিভ করবেন না, মোবাইলে আমি দেখে তাদের সামনে, তাদের পেরেন্টসদের সামনে আমি বসে মোবাইলে দেখে দেখে ওকে বুঝাচ্ছি। মোবাইলেও এমনি না কি মোবাইলে কোনো ওয়েবসাইট আমি দেখছি, আমি মোবাইলের মধ্যে ইউটিউব চালিয়ে আমি দেখছি, আর যেই কথাটা ইউটিউবে টিচার রিপিট করছে সেইটাই আমি তার সামনে রিপিট করছি। 3 দিন করে এইভাবে পড়ালাম, 3 দিন ট্রায়াল দিয়ে এইভাবে পড়ালাম। চতুর্থ দিন যখন আমি গেলাম, আমি বলছে স্যার আপনিই পড়াবেন। আমি তো ফোন দেখে পড়াচ্ছি। স্যার ওইটা আপনার ইস্যু হচ্ছে, আপনি কিভাবে পড়াবেন, আমরা পুরোপুরি আপনার উপরে ছেড়ে দিচ্ছি। আপনি চাই ফোন দেখে পড়ান, আপনি চাই টিভি দেখে পড়ান, আপনি যেমন খুশি করে পড়ান, পড়াবেন আপনিই পড়াবেন। আর আজকে সেই মেয়েটা 12th করছে। তো এই যে আচার্যদেবের যে দিশা নির্দেশ আমার প্রতি, যে শোন 15 খানা করে অঙ্ক করবি ডেলি, এটা আমার জীবনটাকে পাল্টে দিল। এখন যখন ওই মেয়েটাকে পড়াতে হচ্ছে, নিজেরই একটা প্রেস্টিজে লাগছে কি আমি অ্যাজ এ টিচার আমি ফোন দেখে পড়াচ্ছি বাচ্চাকে, আর তাও 9th এর বাচ্চাকে। নিজে বসে বসে তাকে পড়ানোর জন্য রাতে 3টে অবধি আমি নিজে কোশ্চেন সলভ করছি অঙ্কের। আর এত ভালো গ্রিপ করতে হয়েছে আমাকে সেই বাচ্চাটার জন্য
যে ওই গ্রিপটা আমার এখনো বেনে আছে। সেইটা হয় পরমপিতার কৃপা আমার উপরে। তারপর ওই বাচ্চার পর আমি হচ্ছে একটা স্কুলে চাকরি পেয়েছি। স্কুলে অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচারই আমি চাকরি পেয়েছি, কেন কি স্কুলে এত বাচ্চাদের সাথে খেলা যাবে না, এই জন্য আমি ওদেরকে পরিষ্কার বলে আমি অ্যাসিস্ট্যান্টই পড়াতে পারবো, তাছাড়া আমি পড়াবো না। তো অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে পেয়েছি। তারপর আস্তে 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 ষষ্ঠ নিয়ে রেখেছি। কখনো কখনো স্কুলের মধ্যে কিছু না কিছু ওইটা নাস্তার জন্য কারো বার্থডে পার্টি হয়ে গেল, বা কিছুর জন্য সামোসা ওমোসা আসতে থাকে। তো যেহেতু এগুলো বাইরের দোকানের, খাই না, অ্যাভয়েড করবো। এভাবে করতে 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 একদিন হচ্ছে প্রিন্সিপাল জিজ্ঞেসই করে নিল, স্যার আপ খাতে क्यों नहीं हो? তখন ওনাকে সব বুঝালাম। বুঝানোর পর ঠাকুরের দয়াতে এখানে এই বছরই আমরা সৎসঙ্গ করেছি। আর সৎসঙ্গর জন্য যে জায়গাটা আমরা সিলেক্ট করেছি সেটা আমার স্কুলটাই ছিল। আর তার জন্য আমাকে বেশি কিছু করতে হয়নি। আমি শুধু আর শুধু প্রিন্সিপালের কাছে গেলাম, যেদিন স্যালারি দিচ্ছে, আর ওই দিনই কথা, স্যালারি দিচ্ছে আমাকে, আমি मैम को बोलছি मैम एक काम था, मैम अगर आप मुझे गाइड कर सकोगे कहाँ पे मुझे ना एक सत्संग करना है बड़ा सा, तो आप अगर गाइड कर सकोगे मैं कहाँ क्या चीज बुक करूँ, कौन सा रूम बुक करूँ। बाकी जगह पे ना रेट बहुत ज्यादा बोल रहे हैं, 15,000 20,000 बोल रहे हैं। तो प्रिंसिपल मैम बोलছে कि अरे सर आपका स्कूल रखा हुआ है, आप क्यों ऐसे चिंता कर रहे हो, आप हमारे स्कूल में करिए ना। তো এই যে আমি ঠাকুরের দয়াতে যে এদের থেকে যে ভালোবাসা পাচ্ছি, আমার যখনই কখনো কিছু দরকার হয় সব সময় হচ্ছে আমার স্কুলওয়ালারা একদম তৈরি থাকে, কেন কি তারা জানে যে না, এ একটা সত্য কাজের সাথে জোড়া हुआ আছে। কতবার ঋত্বিক দেবতাদেরকে হচ্ছে প্রিন্সিপাল ম্যামের ঘরে নিয়ে গেছি, যাজন করেছি, দীক্ষা এখনো দেওয়াতে পারিনি, কিন্তু চেষ্টা চলে যাচ্ছে। আর ঠাকুরের দয়া থাকলে অবশ্যই হবে। এই যে পরমপিতার কৃপা, সেই কৃপাটাই যে যেমন করে আচার্যদেব বলেন যে কৃপা মানে হলো করে পাওয়া, সেই জিনিসটা আমি বাস্তবে প্রতি মুহূর্ততে দেখতে পাচ্ছি। তার প্রতি যখন করছি, করার ওই যে নেশাটা, করার ওই যে ঝোঁকটা শুনি সবসময় বাঁচিয়ে নেন। সবসময় একটা যে টান থাকে তার প্রতি, যখনই কিছু ভুল মাথার মধ্যে আসে তখনই যে ওই টানটা থাকে যে না, তার খারাপ লাগবে, ঠাকুরের খারাপ লাগবে, আর যে জিনিসটাতে ঠাকুরের খারাপ লাগবে সেই জিনিসটা আমি করব না। এইভাবেই হচ্ছে আমাদের চলা। আমি জানি না আমার এই কথাগুলো কতটা আপনাদের ভালো লেগেছে কি লাগেনি, খুব একটা আমি গুছিয়েও বলতে পারিনি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু বাবা, জয় গুরু। খুব সুন্দর করে নিজের পরিবারের প্রথমে দাদুর দীক্ষা নেওয়ার কথা প্রথমে শোনালে, যে কি কোন পরিস্থিতিতে তার বিশ্বাস এসেছিল, যে যখন সে মানে ট্রেন থেকে লাফ দেওয়ার পর অলৌকিকভাবে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে এসছে। সেইখান থেকে তোমাদের পরিবারের শুরু, সেখান থেকে তোমার দীক্ষা নেওয়া, কি করে তার চলা, কি করে চলতে হবে তা আলোচনা করলে আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম, খুব অনুপ্রেরণা পেলাম। যারা আছি তারা নিশ্চয়ই প্রত্যেককে অনুপ্রেরণা পাবে তোমার এই ইষ্ট প্রসঙ্গ শুনে। পরম পিতার কাছে প্রার্থনা করি তোমার মনস্কামনা যেন পূর্ণ হয়, তুমি যেন ঠাকুরের মনের মতন মানুষ হয়ে উঠতে পারো, আর পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে থাকতে পারো, এই কাতর প্রার্থনা দয়ালে রাঙা রাতুল চরণে। জয় গুরু, ভালো থেকো।